নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না পরিচালক অরিন্দম শীল। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ। এক অভিনেত্রী, তিনি সম্প্রতি এই অভিযোগ জানিয়েছেন মহিলা কমিশনে, এবং তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে এবার সাসপেন্ড করা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। ইতিমধ্যেই আমরা দেখছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদের ঝড় উঠছে, তার মাঝেই কিন্তু বিভিন্ন যে ঘটনা তার সামনে আসছে, এবং এবার যে অভিযোগ সামনে আসছে, যে যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে, এবং সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। ঠিক এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে। তিনি কি বলেছেন শুনবো। অভিনেত্রীর তরফ থেকে তার সম্পর্কে কিছু নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি আমরা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এবং যে আমরা কথা বলে জানতে পারছি, সম্পাদক সুদেষ্ণা রায়ের সঙ্গে আমরা কথা বলেছি, এবং যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, এবং যে কারণে টিল ফার্দার নোটিস, অর্থাৎ এ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অরিন্দম শীল তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে, এবং সমস্ত ফোরামে এই বিষয়ে তারা সংশ্লিষ্ট মেলও করে দিয়েছেন। এবং যেটা জানানো হচ্ছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে, যে যতক্ষণ পর্যন্ত না এই তদন্তের নিষ্পত্তি হচ্ছে বা অরিন্দম শীল তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন, ততদিন পর্যন্ত তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবার পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হলো, এবং এই বিষয়ে পরিচালক অরিন্দম শীল তার কি প্রতিক্রিয়া শুনবো। মহিলা কমিশনকে গিয়ে আমি সমস্ত বলেছি, এবং গতকালও ডিটেলসে সব বলেছি। তখন আমি বলেছিলাম যে ওকে কিন্তু এভরিথিং ওয়াজ আনইনটেনশনাল। আই সোয়ার অ্যান্ড আই এম ভেরি ক্লিয়ার ইন মাই হার্ট যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনইনটেনশনাল। কিন্তু তবুও যদি কোনো ট্রমা হয়ে থাকে, ওর খারাপ লেগে থাকে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। তো বলা হলো যে এটা লিখে দিতে হবে। তখন লীনাদি বললো আপনি লিখে দিন। আমি বললাম হ্যাঁ আমি লিখে দিচ্ছি, ইটস আনইনটেনশনাল, কিন্তু ওর খারাপ লেগে থাকলে আমি অন্তর থেকে সরি। এটা বলাতে তখন ও বললো যে না, আনইনটেনশনাল লিখলে হবে না, লিখতে হবে সরি, ভুল হয়েছে। তো লীনাদি বললো আপনি তাই লিখে দিন না। এইটা এই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ডিসকাশনটা মহিলা কমিশনে বসে হয়েছে, এবং সেখানে আমার কস্টিউম অ্যাসিস্ট্যান্ট, আমার স্টিল ফটোগ্রাফার, আমার এক্সিকিউটিভ প্রডিউসার প্রেজেন্ট ছিল, এবং ওরা কিন্তু সাক্ষী যে আমাকে বারবার করে বলা হয়েছে আনইনটেনশনাল শব্দটা রিমুভ করে দিন, এবং দুঃখিত, ভুলের জন্য দুঃখিত এই শব্দটা প্রয়োগ করুন। এবার এইটা লেখা, এবং এইটাকে ওরা এখন আমার এগেনস্টে ইউজ করছে, এবং এটাকে আমার এগেনস্টে ইউজ করছে, এবং এইটাকে মানে নিয়ে আমার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন আমার কাছ থেকে জানার চেষ্টা করলো না একবারও। ওরা বলেছে সার্টেন এভিডেন্সেস রিসিভড, আমরা সাসপেন্ড করলাম। এবার এই যে মানে এক পক্ষ শুনে এখানে করা হয়, তাহলে এই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এতদিন ধরে যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল, এত অ্যালিগেশন, এত কিছু দিয়ে, সেখানে দুপক্ষর কথা না শুনে এই কথাটা এটাকে করে দিল নিজের সম্পর্কে। ইটস ভেরি স্ট্রেঞ্জ টু মি। এবং এক্ষেত্রে আমার মান সম্মান, আমার বহু কিছু, আমার সারা জীবনের অর্জিত সম্মান যুক্ত হয়ে আছে। তুমি কি এরপর কিছু পদক্ষেপ নেবে ভাবছো?
নিশ্চয়ই আমি আমার লিগ্যাল অ্যাডভাইস নেব এবং দেখবো। আমাকে তো আমার নাম পরিষ্কার করতে হবে। আপনারা শুনলেন পরিচালক অরিন্দম শীলের এ বিষয়ে কি প্রতিক্রিয়া। আর এর পাশাপাশি আমরা ফোন লাইনে যোগাযোগ করেছিলাম ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায়ের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনবো। মহিলা কমিশনেও অ্যালিগেশন করা হয় এবং আমাদের কাছে প্রাইমা ফেসি এভিডেন্স আছে যে হেনস্থা করা হয়েছিল। হয়তো উনি তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু এখনো কেসটা শেষ হয়নি, নিষ্পত্তি হয়নি এবং কি হয়েছে সেটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। তো ইন দ্য মিন টাইম, টিল ফার্দার নোটিস এবং টিল আমাদের আমরা জানতে পারি whether the allegations are true, মানে খারিজ করা হয়েছে কিনা, তো যতদিন না ও নিজেকে ক্লিয়ার করতে পারছে ততদিন অবধি এই সাসপেনশন নোটিস থাকবে। অর্থাৎ সুদেষ্ণাদি, তাহলে কি এই সময়কালের মধ্যে তিনি কোনো ছবি ডিরেক্ট করতে পারবেন না? ডিরেক্ট করতে পারবেন কিনা সেটা তো ওরা ডিসাইড করবেন, প্রোডিউসার বা প্রযোজক বা কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনোভাবেই সহযোগিতা করছি না। এবং ওর সঙ্গে যদি আমরা এই নোটিস ফেডারেশনকেও পাঠিয়ে দিয়েছি, এবার ওরা যদি সহযোগিতা করেন সেটা ওদের ব্যাপার। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সাগর দত্ত হাসপাতালে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। যেমনটা জানা যাচ্ছে যে শুক্রবার কাউন্সেলিং বৈঠক চলাকালীনই ভাঙচুরের ঘটনা এবং 48 ঘন্টা পরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই ঘেরাও চলবে জুনিয়র চিকিৎসকদের, এমনটাই জানা যাচ্ছে এবং সেই দাবিতেই কিন্তু এই যে ঘেরাও অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, মূলত আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 48 ঘন্টা পরেও কিন্তু অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি এখনো পর্যন্ত, সেই কারণেই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। সেই ঘেরাও অবস্থান কি এখনো চলছে? মূলত তাদের কি কি দাবি রয়েছে প্রিন্সিপালের কাছে? দেখো, প্রথমে জানিয়ে রাখবো যে সেই ঘেরাও অবস্থান কিন্তু তারা ইতিমধ্যে তুলে নিয়েছেন এবং তাদের যে মূলত প্রথম দাবি ছিল যে 48 ঘন্টা হয়ে গেল, কেন প্রিন্সিপাল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান কেন সেই মূল অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করলেন না বেলঘরিয়া থানায়, সেটা নিয়ে মূলত কিন্তু গতকাল রাত পর্যন্ত কিন্তু তাদের চলে প্রিন্সিপালকে ঘেরাও করে এবং প্রিন্সিপাল ঘরের সামনে তাদের অবস্থান বিক্ষোভ। এবং যেমনটা জানা যাচ্ছে আজ সকাল থেকে যে সেই বিক্ষোভ কিন্তু তারা তুলে নিয়েছেন এবং প্রিন্সিপাল কিন্তু এফআইআর করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে এবং তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু এফআইআর করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু সেই অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়েছে। এবং মূলত এই মুহূর্তে আমি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে দাঁড়িয়ে রয়েছি, একটু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবো এবং তাদের যে মূলত যে কি কি দাবি ছিল সেই দাবিগুলো আমরা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে নির্যাতিতা চিকিৎসকের যে অবস্থান মঞ্চ, সেখানে প্রচুর জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, আমি দেখতেই পাচ্ছি, সেই ছবিটা তুলে ধরছি। আমি একটু কথা বলবো। দাদা, একটু কথা বলা যাবে আপনার সাথে? যদি আপনারা জানি যে কালকে পর্যন্ত আপনাদের অবস্থান বিক্ষোভ ছিল প্রিন্সিপাল করা, এখন সেটা উঠে গেল, কি কি দাবি ছিল? মূলত আমাদের যে দুদিন আগে আমরা প্রিন্সিপাল স্যারের রুমে একটা কাউন্সিল মিটিং করি, সকল রেসিডেন্ট ডক্টরসরা ইনক্লুডিং হাউস স্টাফ, পিজিটি এবং এসআররা, আমরা সবাই মিলে একটা পিসফুল মিটিং করছিলাম। তো তারপর ঠিক 5:30 নাগাদ কিছু দল ছেলেপুলে, যার মধ্যে কয়েকজন ইউজি এবং ইন্টার্নরাও ছিল এই কলেজের, তো তারা আসে, ফোর্সিবলি এন্টার করার চেষ্টা করে, পাবলিক প্রপার্টি ড্যামেজ করে এবং সেই চেষ্টায় আমাদেরই একজন সহপাঠী মনোজিৎ মুখার্জি, 3rd ইয়ার মেডিসিনের পিজিটি, চোখে আঘাত করে। ওরা কাঁচ ভাঙতে গিয়ে কাঁচের একটা টুকরো চোখে লাগে এবং ওখানে হার্ট। তো সেই জিনিসটা হয়ে যাওয়ার পর প্রিন্সিপাল স্যার আমাদের বলেছেন যে অবশ্যই ওনারা সকলে প্রত্যক্ষদর্শী, আমরা প্রত্যক্ষদর্শী, সবাই আই উইটনেস, একটা এফআইআর করা হবে। পরশু বলেছেন যে এফআইআর এর কপি দিয়ে দেওয়া হবে, পরশু দেননি। কাল সকালে আমরা গেছিলাম এফআইআর এর কপিটা নিতে। এবার কাল সকালে আমরা জানতে পারলাম যে ইনস্টিটিউট থেকে কোনো ইনস্টিটিউশনাল এফআইআরই হয়নি।
তো ঠিক যেরকম আরজি করের ঘটনাটাই যেটা হয়েছিল, যে সুপ্রিম কোর্ট বলেছে যে ইনস্টিটিউট থেকে কোনো এফআইআর হয়নি কেন, সেই রাত্রিবেলা মেয়ের মা বাবারা এফআইআর করেছিল কিন্তু ইনস্টিটিউশনাল এফআইআর হয়নি কেন। তো ঠিক সেরকম একটা প্যারালাল কিছু একটা আমরা দেখতে পেয়েছিলাম। তো তাই জন্যই ওনার ঘরের সামনে আমরা বিক্ষোভ জানাই যে আপনি আমাদের হেড, আমাদের অভিভাবক, আমাদের লোকাল গার্জিয়ান, আপনি তো আমাদের হয়ে এফআইআর তো আপনারই করা উচিত। তো তাই জন্যই আমরা ওনাদের উনি কি প্রভাবশালীদের দ্বারা ভয় পেয়ে গিয়েছিলেন বা জোর খাটাচ্ছিলেন কেউ, কোনো অদৃশ্য মনে হয়? দেখুন, সেটা হতে পারে, উনি আড়াল করার চেষ্টা, সেটাও হতে পারে, কিন্তু যারা এটা ইনভলভ, যাদেরকে আমরা উইটনেস করেছিলাম, তারা সেই নর্থ বেঙ্গল লবির সাথে হয়তো যুক্ত, মানে সেই বলেই আমরা জেনেছি তাদেরকে, যে স্টুডেন্ট গুলো ছিল। তো হয়তো তাদের আড়াল করার চেষ্টা হতে পারে, বা হয়তো কোনো ইনস্টিটিউশনাল ডেফিসিট হতে পারে, কারণ উনি আমাদের এফআইআরটাকে সাপ্লিমেন্ট করে একটা লেটার দিয়েছিল, কিন্তু ওটাকেই উনি বলছেন যে ওইটুকুই করতে পারেন। ওটা একটা ইনস্টিটিউশনাল ড্রব্যাক বা ইনস্টিটিউশনাল ডেফিসিটও হতে পারে। তো দুটো জিনিসই হতে পারে, বাট এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে কোনো একটা কিছু আড়াল করার চেষ্টাও হতে পারে। আপনারা এখন কি চাইছেন, যারা উত্তরবঙ্গ লবি বা বিরূপক্ষ বিশেষ সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হতে পারে কোনো মনে হয়? দেখুন, আমরা চাইছি যাতে ওদের আর কলেজে কোনোভাবে স্থান না দেওয়া হয়। যারা এরকম একটা রুম ফুল অফ ডক্টরস, রুম ফুল অফ ফ্যাকাল্টি, রুম ফুল অফ সিনিয়র্স এর এগেইনস্টে এরকম একটা কিছু করার সাহস দেখাতে পারে, তাদের এই হসপিটাল প্রেমিসেসে রাখার কোনো মানে হয় না। তারা যে কোনো দিন কোনো রুগীর সাথে যা খুশি করতে পারে, কোনো রুগীর বাড়ির লোকের সাথে যা খুশি করতে পারে। ওনাদের প্রেজেন্সে কেউই সেফ নয়। তো তাদের এগেইনস্টে যাতে ডিসিপ্লিনারি অ্যাকশন ইমিডিয়েটলি নেওয়া হয় এবং তাদেরকে যাতে হসপিটাল প্রেমিসেস থেকে রেস্ট্রিক্ট করা হয়। হসপিটাল যে প্রেমিসেস, সেই চত্বরে কি দাদা দেখা গিয়েছে আপনাদের অভিযোগের পর? তাদের কালকে একটা নোটিশ বার করেছেন প্রিন্সিপাল। কালকের নোটিশটা উনি দিয়েছেন কালকে, কিন্তু ডেটটা দিয়েছে 6 তারিখের, যে ওদের আর হস্টেলে অ্যালাউ করা হবে না। হস্টেল থেকে সাসপেনশনের নোটিশ দেওয়া হয়েছে কালকের মধ্যে বেরোনোর। তো এবার কাল রাতে আমরা ওনাদের কয়েকজনকে দেখেছি, এবার আজকে ওরা বেরিয়ে গেছেন কিনা এখনো আমরা বলতে পারছি না। ওটা ইনশিওর করার দায়িত্ব অথরিটির এবং পুলিশের। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে জয়ন্ত যে অবশেষে কিন্তু এই সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা যারা এতক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই বিক্ষোভ কিন্তু উঠিয়ে দিয়েছেন, এবং প্রিন্সিপালের তরফ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে তার পরবর্তীতেই এই বিক্ষোভ ওঠানো হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আরো বড় নিয়ে ফিরে এলাম বিরতির পর। কল্যাণী জেএনএম হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থ্রেড ভিডিও এবং আজও আন্দোলন জারি রয়েছে। হাসপাতালের নিরাপত্তা সহ অন্য বেশ কিছু দাবিতে কিন্তু আজও আন্দোলন জারি রয়েছে। আমরা গতকালও দেখেছি কিন্তু এই যে ছাত্রনেতার দাদাগিরির যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু এই আন্দোলন জারি রেখেছিলেন পড়ুয়ারা, এবং আজও সেই একইভাবে আন্দোলন জারি রয়েছে। কল্যাণী জেএনএম হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থ্রেট ভিডিও পোস্ট আজও জারি রয়েছে আন্দোলন। নিরাপত্তা সহ অন্যান্য বেশ কিছু দাবিতে এই আন্দোলন জারি রয়েছে জেএনএম হাসপাতালে। আপনাদের জানিয়ে রাখি, এই দাদাগিরির যে অভিযোগ করা হয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে, আমরা দেখেছি সে বিষয়ে যে সেই অডিও কিন্তু ভাইরাল হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থ্রেট ভিডিও পোস্ট হয়েছে, এবং সেই যে ঘটনা তার প্রেক্ষিতে আজও আন্দোলন জারি রয়েছে হাসপাতালে। জেএনএম হাসপাতালে এই আন্দোলন জারি রয়েছে পড়ুয়াদের নিরাপত্তা সহ আরো বেশ কিছু দাবিতে আজও চলছে এই আন্দোলন। জেএনএম হাসপাতালে আজও জারি রয়েছে এই আন্দোলন। কল্যাণী জেএনএম হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরি এবং সেই ঘটনাতে এখনো পর্যন্ত আন্দোলন জারি জেএনএম হাসপাতালে। নজর রাখবো এবার আরজি করের দিকে। জুনিয়র চিকিৎসকদের জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি। অভয়া ক্লিনিকের পাশাপাশি এই কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের। সাধারণ মানুষের থেকে মতামত নেবেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি ঠিক কিনা আদৌ মতামত নেবেন তারা। বিকেলে মানববন্ধন কর্মসূচিও রয়েছে, সেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। আপনারা জানেন ইতিমধ্যেই আরজি কর যে কাণ্ড গত 9ই আগস্ট ঘটেছিল, সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের মরদেহ মিলেছিল, এবং সেই ঘটনায় সেই মহিলা চিকিৎসককে খুন এবং ধ্বংসের ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলছে, এবং 1 মাস পেরিয়ে যাওয়ার পরও এই আন্দোলন জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এখনো পর্যন্ত
তারা যে সিবিআই যা তদন্ত করছে সেই তদন্ত সন্তোষজনক নয় এমনটাই দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা, এবং সেই কারণেই আজও পর্যন্ত চলছে তাদের এই আন্দোলন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, আজ এই জনতার মতামত রাজপথে আদালত কি এই কর্মসূচি মূলত, এবং তার পাশাপাশি 1 মাস পূর্ণ এই আরজি কর কাণ্ডের, সেক্ষেত্রে আর কি কি কর্মসূচি রয়েছে আজ জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে? একেবারে স্বর্ণালী, জুনিয়র চিকিৎসক ফ্রন্টের তরফ থেকে আজকে অভয়া ক্লিনিকের সঙ্গে সঙ্গে জনতার মতামত রাজপথে আদালত এই কর্মসূচিরও আহ্বান করা হয়েছে, যেখানে জনতার মতামত নেবেন তারা। কারণ দীর্ঘ 30 দিন যাবৎ এই আন্দোলন কর্মসূচি তারা চালাচ্ছে, তাতে করে জনতা কি রায় দিচ্ছেন সেই বিষয়ে সুস্পষ্ট হতেই তারা এই আন্দোলন করছে। কারণ তাদের যে 5 দফা দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি দ্রুত এই ডাক্তারি তরুণীর যে খুন বা ধর্ষণের ঘটনা তাকে দোষী তাদের দ্রুততর শাস্তি চাই। তার সঙ্গে তাদের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাসপেনশনের দাবি করছেন তারা, এবং তথ্য প্রমাণ লোপাট এবং যথাযথ ব্যবস্থা না নেওয়ার জন্য কলকাতা পুলিশের পদত্যাগের দাবি তারা এই দাবিগুলির মধ্যে রাখছেন। এর সঙ্গে সঙ্গে তাদের নিরাপত্তা সেই দিক দিয়েও তারা সেই তাদের প্রত্যেকটি হাসপাতালে ডাক্তার থেকে প্রত্যেক স্বাস্থ্যকর্মী নিরাপত্তার দাবি রাখছেন। এর পাশাপাশি তাদের আরো একটি দাবি যে প্রত্যেকটি সরকারি হাসপাতালে তাদের কথা অনুযায়ী যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি মুক্ত হাসপাতাল তৈরি করার দাবি চলছে। সেই আন্দোলনের রূপরেখা আগামী দিনে আরো বৃহত্তর হতে পারে বলে তারা মনে করছেন, যার সাথে জনতা তাদের পাশে আছেন কিনা সেই বিষয়টি সুস্পষ্ট করার জন্যই তাদের এই রাজপথে আদালত, এবং এর মাধ্যমে জনগণের মতামত তারা নেবেন এবং আগামী দিনে আন্দোলন যদি আরো তীব্রতর করতে হয় সেক্ষেত্রে তারা এগোনোর জন্য এই কর্মসূচির অবস্থান নিয়েছেন। এর সঙ্গে সঙ্গে অভয়া ক্লিনিক চলছে। আজকে বিকেল 5টায় আজিকর মেডিকেল কলেজে মানববন্ধন রয়েছে। এই মানববন্ধনের মাধ্যমে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন, এবং আজকে রাতে রাত দখলের কর্মসূচিও আছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে। একদম অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। আর এবার আবারও নজর রাখবো কল্যাণী জেএনএম হাসপাতালের দিকে। জেএনএম হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থ্রেড ভিডিও পোস্ট। আজও আন্দোলন জারি রয়েছে হাসপাতালে, মূলত নিরাপত্তা সহ অন্য বেশ কিছু দাবিতে চলছে এই আন্দোলন। আমরা জানি যে আরজি কর কাণ্ড, যে সেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই আন্দোলন চলছে রাজ্য জুড়ে, এবং এবার কল্যাণী জেএনএমও চলছে আন্দোলন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা গতকালেও কিন্তু এই আন্দোলন জারি থাকতে দেখেছি এবং আজও আন্দোলন জারি রয়েছে, সেক্ষেত্রে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কি কি দাবি রয়েছে মূলত? দেখো, প্রথমেই তারা বলছে আজকে 30 দিন অতিক্রান্ত, প্রায় 30 দিন, একদিন বাকি। সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেরকম টাইম লাইন বা সেরকম কোনো কিছু তাদের সামনে উপস্থিত হয়নি। পাশাপাশি দেখো, আজকে এখানে কল্যাণী মেডিকেল কলেজের যারা প্রাক্তনী তারা কিন্তু একটি প্রতিবাদ সভা বা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন, যে মিছিল কল্যাণীর এই মেডিকেল কলেজ থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার মেডিকেল কলেজে আসবে। কিন্তু ইতিমধ্যেই তারা যে খবর পেয়েছিল তাতে বাধা সৃষ্টি হতে পারে, বেশ কিছু বহিরাগত কিন্তু মেডিকেল কলেজের বাইরে জড়ও হয়েছিল, এবং তারপরেই কিন্তু খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এখন এই নিরাপত্তার বিষয়ে রয়েছে, এবং তারা এই মিছিলের সঙ্গে রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দিয়ে। যেই প্রাক্তনীরা কিন্তু একই দাবি করছেন, এবং তারাও কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন। এই কলেজেরই প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই কলেজ থেকেই পাশ করে অন্যত্র চলে গেছেন, তারা কিন্তু আজকে এই প্রতিবাদ আন্দোলনের যে মিছিল তা সংগঠিত করেছেন, এবং পাশাপাশি তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে প্রতিবাদ মিছিল করতে কল্যাণী সেন্ট্রাল পার্ক হয়ে যাবে, এবং কল্যাণী সেন্ট্রাল পার্ক হওয়ার পর তারা কিন্তু চলে আসবে আবার এই কল্যাণী মেডিকেল কলেজে। এবং ইতিমধ্যেই এই যে তাদের যে আন্দোলন তাতে বাধা সৃষ্টি হতে পারে এমনটাই তাদের কাছে কিন্তু খবর ছিল, এবং আমরাও দেখেছিলাম যে মেডিকেল কলেজের গেটের বাইরে বহু বহিরাগত জমায়েত হয়েছিল। যদিও
পুলিশ ছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর ছিল। এখন বর্তমানে তারা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে চলেছে কল্যাণী সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে। তাদের এই প্রতিবাদ জাস্টিস ফর আরজি কর এবং এই যে অভয়া বা তিলোত্তমা তার প্রতি যে অবিচার হয়েছে এবং তার জন্য যারা যুক্ত এবং যারা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও শাস্তি হোক, এই দাবি করছে তারা। স্বর্ণালী, একদমই সুবল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে জেএনএম হাসপাতাল এবং আরজিকর কাণ্ড তা কিন্তু একত্রে হয়ে গিয়েছে এবং সেই কারণেই সেই প্রতিবাদ চালাচ্ছেন আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরাও সেই আন্দোলন চালাচ্ছেন। আপাতত ধন্যবাদ তোমায় সুবল। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। শিয়ালদা দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরীফ স্টেশনে আগুন, স্টেশন সংলগ্ন 8টি দোকান পুড়ে ভস্মীভূত, ব্যাহত ট্রেন চলাচল, তবে আগুন এখন নিয়ন্ত্রণে। সেই ছবি দেখছেন আপনারা এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে এই অগ্নিকাণ্ড এবং এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি, ট্রেন চলাচল কি আবারও স্বাভাবিক হয়েছে? দেখো, মূলত আজ সকাল 10:30 নাগাদ হঠাৎই মানুষজন দেখতে পায় যে স্টেশন লাগোয়া একটি দোকান থেকে আগুন জ্বলতে শুরু করে। তারপরে সেই আগুনের তীব্রতা এতটাই ছিল যে পরপর আরো 8টি দোকান কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। তার তড়িঘড়ি জিআরপি থেকে শুরু করে স্থানীয় মানুষরা সেই আশেপাশের দোকানগুলোকে বাঁচানোর চেষ্টা করে এবং যেহেতু আগুনের তীব্রতা এতটাই ছিল যে রেলের যে টিকিট কাউন্টার সেই দিকেও কিন্তু আগুন ধেয়ে আসতে থাকে। তার তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন আসে এবং ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় রেলের যে শেড আছে, সেই যাত্রী নিবাস যেগুলো আছে সেখানেও কিন্তু আগুন ধরে যায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং ট্রেন চলাচল এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে এবং মূলত ট্রেন লাইনের মধ্যে এখনো রেল লাইনের মধ্যে প্রচুর জিনিসপত্র, দোকানের যে ধ্বংসাবশেষ সেগুলো পড়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করার কাজ চলছে এবং তারপরেই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজু দাস। সপ্তম শ্রেণীর ছাত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার 2 ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে এবার কটূক্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। ছাত্রীর পরিবারের অভিযোগে ভিত্তিতে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি অভিযোগ এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, ঘটনাটি যেটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানা এলাকায়। গতকাল সপ্তম শ্রেণীর এক ছাত্রী স্কুল যাবার পথে একটি ফাঁকা জায়গাতে 2 জন যুবক ওই ছাত্রীর রাস্তা আটকে দেয়। রাস্তা আটকে দেওয়ার পর ছাত্রীকে বিভিন্নভাবে কটূক্তি করে এবং তারপরেই উত্তপ্ত করে এবং তারপরে ছাত্রী সরাসরি স্কুলে গিয়ে স্কুলের শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। স্কুল কর্তৃপক্ষ অভিভাবককে ডেকে নিয়ে আসে এবং জয়পুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করার পরই ছাত্রীর যে বয়ান, ছাত্রীর যে বর্ণনা, সেই বর্ণনার ভিত্তিতে প্রথমে একজনকে গ্রেপ্তার করে, একজন যুবককে। পরবর্তীকালে তার সঙ্গে সেই যুবককে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের খোঁজ পাওয়া যায়, 2 জনকে গ্রেপ্তার করা হয় এবং ধৃত 2 যুবককে আজকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং এই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পক্সো 12 আইনের একটি মামলা রুজু করেছে এবং সেই ঘটনা তদন্ত করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, এবার সপ্তম শ্রেণীর ছাত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড, অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যৌন হেনস্থার যে অভিযোগ, সেই অভিযোগকেই কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার সাসপেন্ড করা হলো অরিন্দম শীলকে এবং অনির্দিষ্টকালের জন্যই এই সাসপেনশন।
ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত। আপাতত অ্যাসোসিয়েশনের কোনো কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। সম্প্রতি এক অভিনেত্রী তিনি মহিলা কমিশনে এই অভিযোগ জানান এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সাসপেন্ড করা হয় পরিচালক অরিন্দম শীলকে। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনব। অভিনেত্রীর তরফ থেকে তার সম্পর্কে কিছু নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি আমরা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং যে আমরা কথা বলে জানতে পারছি সম্পাদক সুরেশনা রায়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা পেয়েছেন এবং যে কারণে টিল ফার্দার নোটিস অর্থাৎ এর পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অরিন্দম শীল তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে এবং সমস্ত ফোরামে এই বিষয়ে তারা সংশ্লিষ্ট মেলও করে দিয়েছেন এবং যেটা জানানো হচ্ছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে যে যতক্ষণ পর্যন্ত না এই তদন্তের নিষ্পত্তি হচ্ছে বা অরিন্দম শীল তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন ততদিন পর্যন্ত তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপনারা শুনলেন পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে যৌন হেনস্থার অভিযোগে। পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড। সম্প্রতি এক অভিনেত্রী তিনি মহিলা কমিশনে অভিযোগ জানায় এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু সাসপেন্ড করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। অনির্দিষ্টকালের জন্য এই সাসপেনশন। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না পরিচালক অরিন্দম শীল। যৌন হেনস্থার অভিযোগ তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত। তাকে সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং তিনি আপাতত অ্যাসোসিয়েশনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এক মহিলা অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। যদিও অরিন্দম শীল পরিচালক তিনি এই যে অভিযোগটা আরো বেশি করে যে অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ ঠিক নয় এমনটাই দাবি করছেন অরিন্দম শীল। যদিও তাকে সাসপেন্ড করা হয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সাসপেন্ড করলো তাকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। আপাতত অ্যাসোসিয়েশনের কোনো কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি এক মহিলা অভিনেত্রী তিনি মহিলা কমিশনে এই অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই যে অভিযোগ তার প্রেক্ষিতেই কিন্তু পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে সাসপেন্ড করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর কাণ্ডে যেখানে প্রতিবাদের সরব হয়েছে রাজ্যবাসী এবং শুধুমাত্র তাই নয় টলিউডের যে কলাকুশলীরা তারাও কিন্তু এই আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে সরব হয়েছেন এবং আমরা দেখেছি এর আগে অরিন্দম শীলকে নাগরিক সমাজের যে মিছিল সেই মিছিলে হাঁটতে। শুধুমাত্র তাই নয় তার পাশাপাশি যে টলিউডের কলাকুশলীদের পক্ষ থেকে যে মিছিল করা হয় সেখানেও তাকে দেখা গিয়েছে। কিন্তু এবার দেখা যাচ্ছে যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকেই সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে কি বলেছেন পরিচালক অরিন্দম শীল তার কি প্রতিক্রিয়া শুনবো। মহিলা কমিশনকে গিয়ে আমি সমস্ত বলেছি এবং গতকালও ডিটেলসে সব বলেছি। তখন আমি বলেছিলাম যে ওকে কিন্তু এভরিথিং ওয়াজ আনইনটেনশনাল। আই সোয়ার অ্যান্ড আই এম ভেরি ক্লিয়ার ইন মাই হার্ট যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনইনটেনশনাল। কিন্তু তবুও যদি কোনো ট্রমা হয়ে থাকে ওর খারাপ লেগে থাকে আই অ্যাম এক্সট্রিমলি সরি।
তো বলা হলো যে এটা লিখে দিতে হবে। তখন লীনাদি বললো আপনি লিখে দিন। আমি বললাম হ্যাঁ আমি লিখে দিচ্ছি, ইটস আনইনটেনশনাল, কিন্তু ওর খারাপ লেগে থাকলে আমি অন্তর থেকে আমি সরি, অন্তর থেকে আমি এটা বলাতে তখন ও বললো যে না আনইনটেনশনাল লিখলে হবে না, লিখতে হবে সরি ভুল হয়েছে। তো লীনাদি বললো আপনি তাই লিখে দিন না। এইটা এই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ডিসকাশনটা মহিলা কমিশনে বসে হয়েছে এবং সেখানে আমার কস্টিউম অ্যাসিস্ট্যান্ট, আমার স্টিল ফটোগ্রাফার, আমার এক্সিকিউটিভ প্রডিউসার প্রেজেন্ট ছিল এবং ওরা কিন্তু সাক্ষী যে আমাকে বারবার করে বলা হয়েছে আনইনটেনশনাল শব্দটা রিমুভ করে দিন এবং দুঃখিত, ভুলের জন্য দুঃখিত এই শব্দটা প্রয়োগ করুন। এবার এইটা লেখা এবং এইটাকে ওরা এখন আমার এগেনস্টে ইউজ করছে এবং এটাকে আমার এগেনস্টে ইউজ করছে এবং এইটাকে মানে নিয়ে আমার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন আমার কাছ থেকে জানার চেষ্টা করলো না একবারও। ওরা বলেছে সার্টেন এভিডেন্সেস রিসিভড, আমরা সাসপেন্ড করলাম। এবার এই যে মানে এক পক্ষ শুনে এখানে ইয়ে করা হয়, তাহলে এই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এতদিন ধরে যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল এত অ্যালিগেশন এত কিছু দিয়ে, সেখানে দুপক্ষর কথা না শুনে এই কথাটা এটাকে করে দিল নিজের সম্পর্কে। ইটস ভেরি স্ট্রেঞ্জ টু মি। এবং এক্ষেত্রে আমার মান সম্মান, আমার বহু কিছু, আমার সারা জীবনের অর্জিত সম্মান যুক্ত হয়ে আছে। তুমি কি এরপর কিছু পদক্ষেপ নেবে ভাবছো? নিশ্চয়ই আমি আমার লিগ্যাল অ্যাডভাইস নেব এবং দেখবো। আমাকে তো আমার নাম পরিষ্কার করতে হবে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদ, ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। ফের একবার রাত দখলের ডাক নাগরিক সমাজের পক্ষ থেকে। একই সঙ্গে উত্তরে ভোর দখলের ডাক দেওয়া হয়েছে নাট্য সমাজের পক্ষ থেকে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু এই যে আরজি কর কাণ্ড, তা গত 9 আগস্ট আরজি করের যে সেমিনার হল সেখান থেকে মরদেহ মিলেছিল এক মহিলা চিকিৎসকের এবং সেই মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায়, সেই ঘটনায় বিচারের দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের একদিকে এবং তারাই 1 মাস পূরণের যে হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই যে তদন্ত তা চলেই যাচ্ছে। সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তে তারা সন্তুষ্ট নয়। আজও তাদের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, তাদের একাধিক যে দাবি রয়েছে সেই দাবি তারা জনমতের কাছে তুলে ধরবেন এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আরজি কর কাণ্ডে তরুণীর যে ধর্ষণ ও খুনের ঘটনা, সেই ঘটনায় আন্দোলনের ঝাঁঝ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এবং ফের একবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। একই সঙ্গে উত্তরে ভোর দখলের ডাক নাট্য সমাজের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সেন। সুদীপ্ত, কি জানা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি পরপর যে প্রতিবাদ মিছিল আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে, তা আমরা দেখতে পাচ্ছি রাজপথ দখল করছে নাগরিক সমাজ, কখনো কখনো নাট্য সমাজ। আজ কি কি কর্মসূচি রয়েছে মূলত? দেখো স্বর্ণালী, আমরা প্রথমবার দেখেছিলাম 14ই আগস্ট যখন রাত দখল করেছিলেন মহিলারা এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে 4 সেপ্টেম্বর দেখা গিয়েছিল আলোর পথযাত্রী হয়ে বিচারের দাবিতে সামিল হয়েছিলেন নাগরিক সমাজ। আর পাশাপাশি আজকে শুধুমাত্র রাত দখল নয়, দিন এবং রাত দখল এবং এই দাবিকে সামনে রেখে, দিন এবং রাত দখলকে সামনে রেখে পথে নামতে চলেছে নাগরিক সমাজ। কেউ আসবেন ছবি, কেউ হাঁটবেন মিছিলে এবং তারা প্রতিবাদ জানাতে থাকবেন। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ আজকে বিভিন্ন জেলাতেও কিন্তু একই রকম এই ছবি দেখা যাবে। তোমাকে জানিয়ে রাখি যে 14ই আগস্টের মতো রবিবারও মেয়েদের রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আজকে, এবং আজকের যে কর্মসূচি সেই উদ্যোক্তারা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আমরা আগেও দেখেছি এই আরজি কর কাণ্ডের প্রতিবাদে সমাজের বিভিন্ন মহল কিন্তু পথে নেমেছে এবং আজকেও কিন্তু বিভিন্ন মহল পথে নামবে। ঠিক যেভাবে নাট্য দলের পক্ষ থেকে আজকে পথে নামা হবে এবং আজকে উল্লেখযোগ্য তারা শুধু রাত দখল নয়, তারা ভোট দখলও করবে। পাশাপাশি আজকে মহিলারাও পথে নামছেন এবং অন্যান্য অন্যান্য কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারাও কিন্তু পথে নামবেন। পাশাপাশি উল্লেখযোগ্য যে এতদিন পর্যন্ত কেবলমাত্র দেখা গিয়েছিল নাগরিক সমাজ যেভাবে পথে নেমেছে, সেই সঙ্গে বিভিন্ন যারা তারকা রয়েছেন, যারা অসাধারণ ব্যক্তিত্ব রয়েছেন, তারা তাদের অটাকে সরিয়ে দিয়ে সাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন। আর আজকে আরো উল্লেখযোগ্য, কারণ রিক্সা চালকেরা
তারা আজকে পথে নামছেন এবং কলেজ স্ট্রিটে আসবেন তারা, এবং কলেজ স্ট্রিটে এসে তারা সামিল হবেন, প্রতিবাদ দেখাবেন। কাজেই আজকের এই প্রতিবাদ আরো অনেক বেশি ত্বরান্বিত হবে এবং আজকের প্রতিবাদে যারা সামিল হচ্ছেন তাদের অনেক বেশি দাবিও রয়েছে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ্ত সেন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তৃণমূল সাংসদ। চিঠি লিখে তার এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই পদ ছাড়ছেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং সে বিষয়ে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই চিঠি লিখে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন জহর সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই ইস্তফা রাজ্যসভার সাংসদ জহর সরকারের। আমরা দেখেছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে একের পর এক যে মন্তব্য, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে নেতৃত্ব তাদের মুখ থেকে আমরা বিভিন্ন সময়ে জানতে পেরেছি। এবং শুধুমাত্র তাই নয়, এর আগেও আমরা দেখেছি রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনিও কিন্তু আরজিকর কাণ্ডের যে বিচারের দাবিতে সরব হয়েছেন। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি প্রতিবাদও জানিয়েছেন। আর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং দুর্নীতির প্রতিবাদেই তার এই পদক্ষেপ। রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন তৃণমূল সাংসদ এবং ইতিমধ্যেই চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, আরজিকর কাণ্ড এবং দুর্নীতির প্রতিবাদে, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু জহর সরকারের এই সিদ্ধান্ত। চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই এই ইস্তফা তার, এমনটাই জানা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি একাধিক তৃণমূল নেতৃত্ব তারা আরজিকর কাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন, আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে সরব হয়েছেন। সুখেন্দু শেখর রায়, তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি একাধিকবার বিস্ফোরক কিছু মন্তব্যও করেছেন। আর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। রাজনীতি থেকেই বিদায় নিচ্ছেন তিনি। তৃণমূল সাংসদ ইতিমধ্যেই তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা চিঠি লিখে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত, এমনটাই জানা যাচ্ছে। আরজিকর কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, বিস্তারিত জানাও, জহর সরকার তিনি সেই চিঠিতে কি লিখেছেন, ঠিক কি কারণে তার এই ইস্তফার সিদ্ধান্ত? দেখো, মূলত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে চিঠি জহর সরকার দিয়েছে, সেক্ষেত্রে মূল প্রতিবাদটাই হচ্ছে কিন্তু আরজিকরের ঘটনা। এই প্রতিবাদে তিনি কিন্তু তার এই ইস্তফা পত্র দিচ্ছেন, অর্থাৎ তিনি এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের। এবং তিনি প্রশাসনের উপর মনে করা হয়েছে যে একটা চাপ সৃষ্টি হলো এই জহর সরকারের এই পদত্যাগ। কারণ ইতিমধ্যেই জানো যে এই বিষয় নিয়ে কিন্তু আরেকজন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, তিনি কিন্তু রীতিমতো সরব হয়েছিলেন। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পদত্যাগ পত্র, ইস্তফাপত্র কিন্তু তার এই ঘোষণা এবং এই চিঠি দেওয়া, যা কিন্তু যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয়েছে তৃণমূল নেতৃত্বকে। এবং মূলত আরজিকর কাণ্ডের ঘটনার জেরেই এই পদত্যাগ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদমই ধন্যবাদ তুমি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আরো 12 আজ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।